বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943 এর অধ্যায় হচ্ছে 26টে। আপনারা এএসআই এবি থেকে এসআই এবি পদে পরীক্ষা দেবেন। আপনাদের জন্য আমরা খুব সংক্ষিপ্ত সিলেবাস, সর্বোচ্চ 80 থেকে 90টা ধারার আলোচনা এবং এইগুলোর মধ্য থেকেই প্রশ্ন আসবে বলে আমি মনে করি। বিভাগগত প্রশ্ন এই আমাদের এই সাজেশনের মধ্য থেকে আসছে এবং বিগত প্রশ্ন দেখেই আমরা এই সাজেশন করে পড়াশোনা চালু করছি। আপনারা এই সুন্দর আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে পর্ব 701 ওই স্কটের নিয়মাবলী বা পরীক্ষিক অধিযান বা পরীক্ষা সম্পর্কিত সাধারণ নিয়মাবলী। পরিরক্ষা মানে স্কট। এই স্কটের কি নিয়মাবলী আমি সংক্ষেপে এক লাইন করে বলবো। আমি এই বিষয়টা আপনাদের সামনে আজকেই পড়ছিলাম এবং যেটুকু বুঝেছি ওর থেকে আপনাদের সামনে শর্ট করে লেখার আয়োজন করব। শর্ট করে লিখবেন, এই ব্যাপক লেখলেই আপনি 2 থেকে 3 বেশি লিখতে পারবেন না। এখন আসছেন ক, 701 ক, কেবলমাত্র উপযুক্ত কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযানের ভিত্তিতে পরিরক্ষা দল মোতায়েন করবেন। মানে কেবলমাত্র কর্তৃপক্ষ লিখিত আদেশ ছাড়া স্কট ডিউটি কি মোতায়েন করা যাবে না। এইভাবে লিখবেন, স্কট ডিউটি মানে স্কট ডিউটি ঊর্ধ্বতন কর্মকর্তার লিখিত ছাড়া আপনার এই স্কট ডিউটি মোতায়েন করা যাবে না। স্কট ডিউটি মোতায়েন করা কেবলমাত্র উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত ছাড়া এই কি স্কট ডিউটি মোতায়েন করা যাবে না। আপনি যে স্কট ডিউটি করব, ঊর্ধ্বতন কর্মকর্তার লিখিত আদেশ ছাড়া এই স্কট পার্টি মোতায়েন করা যাবে না। এতটুকু লিখবেন। 701 ক, উপযুক্ত কর্তৃপক্ষ লিখিত ছাড়া স্কট ডিউটি মোতায়েন করা যাবে না। 2 নম্বর, স্কট দলের জনবল নির্ধারণ করবেন পুলিশ সুপার। স্কট দলের জনবল পুলিশ সুপার নির্ধারণ করবেন। স্কট দলের জনবল পুলিশ সুপার নির্ধারণ করবেন। কতগুলো লোক যাবে এটা পুলিশ সুপার নির্ধারণ করবেন। আমি যদিও বলতেছি, পরে আপনারা শর্ট করে দেখবেন, এর ভিতরে এই জাতীয় কথাগুলোই লেখা। তাহলে পুলিশ দল পরীক্ষা দল মানে স্কট দলের জন্য জনবল উল্লেখ করবেন কে, পুলিশ সুপার নির্ধারণ করে দেবেন কতগুলো লোক যাবে। এরপরে 3, সাধারণ যদি স্কট হয়, সাধারণ স্কটের ক্ষেত্রে 48 ঘন্টা পূর্বে এবং সীমানার বাইরে এখতিয়ার সীমানা বা স্থির সীমানার বাইরে যদি হয় তাহলে 72 ঘন্টা পূর্বে এই স্কট পার্টি মোতায়েন করবে। পুলিশ সুপারের নিকট অভিযানপত্র আসবে। কি করবে? সাধারণ যদি স্কট হয় 47 এবং স্কট যদি বাইরে যায় 48 ঘন্টা। যদি সাধারণ স্কট হয় 47 এবং যদি স্কট বাইরে যায় 48 ঘন্টা মোতায়েনের জন্য পুলিশ সুপারের নিকট অভিযানপত্র প্রেরণ করতে হবে এবং পুলিশ সুপার পরীক্ষা যথাযথ মোতায়েন করবেন। এতটুকুই। তারপরে 4 নম্বর লিখবেন, পরীক্ষা মোতায়েন করা কোনো অসুবিধা দেখা দিলে, এই স্কট পার্টি মোতায়েন করায় কোনো অসুবিধা দেখা দিলে পুলিশ সুপার অবিলম্বে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে টেলিফোনে মারফত অবহিত করবেন। তাহলে স্কট পার্টি যখন মোতায়েন করছে কোনো প্রকার যদি অসুবিধা হয়, স্কট পার্টি মোতায়েন করার পরে কোনো প্রকার অসুবিধা হলে পুলিশ সুপার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজিকে টেলিফোন মারফত অবহিত করবেন। তাহলে কি স্কট যখন আপনি স্কটের নিয়মাবলী, স্কটের যখন এই সমস্যা দেখা দেবে তখন উনি তাৎক্ষণিক পুলিশ সুপার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ সুপারকে অবহিত করবেন। এই স্কট যদি রেলপথে বা নৌপথে স্কট সম্ভবত রেল এবং নৌপথে ব্যবহার করতে হবে এবং সংক্ষিপ্ত পথ অবলম্বন করবেন। স্কট যে চলবে, স্কট সাধারণত নৌপথ এবং রেলপথ এছাড়াও কি সংক্ষিপ্ত পথ ব্যবহার করবেন। স্কট এবং রেলপথ এবং যেখানে সংক্ষিপ্ত হবে, যে রাস্তা সহজ হবে সেই রাস্তা দিয়ে এই স্কটের নিয়মাবলী পরিচালনা করবেন। এরপরে কি 6 নম্বর, বড় পরিরক্ষক দল মানে বড় স্কট দল প্রেরণের সময়
রেল, স্টিমার এবং বাসে যথেষ্ট স্থান সংরক্ষণ করবেন। যদি স্কট দল অনেক বড় হয়, এই স্কট দলের সদস্য সংখ্যা বেশি হয়, তাহলে পূর্বেই রেল, স্টিমার এবং বাসে যথেষ্ট বসার স্থান বা জায়গা সংরক্ষণ রাখবেন। এই কয়টা কথাই। এছাড়া কি বলছেন, বর্গীয়জাতে বলছে বন্দি বা মূল্যবান সম্পত্তি একসাথে প্রেরণ করা যাবে না। আপনি যে স্কট নিয়ে যাবেন, এই স্কটে বন্দি এবং মূল্যবান সম্পত্তি একযোগে স্কট করা যাবে না। এটাই হলো স্কটের নিয়মাবলী। তাহলে বন্দি এবং মূল্যবান সম্পত্তি একসাথে নেওয়া যাবে না। 10 নম্বর, রেল, স্টিমার এবং নৌ বিশেষ নির্দেশ ব্যতীত পরীক্ষা কখনো রাত্রিকালে ভ্রমণ করবেন না। এই যে স্কট পার্টি রেলে যান, স্টিমারে যান এবং নৌপথে যান, রাত্রিবেলায় যাওয়া যাবে না। স্কট রাত্রিবেলায় যাবে না। রেল, স্টিমার এবং নৌপথে যেখানে আপনি যান না কেন, এটা রাত্রি আপনি স্কট নিয়ে যেতে পারবেন না। আবার 701-এর প্রথম থেকেই বলি, 701-এর একেবারে সংক্ষিপ্ত করে আপনারা যদি বলে স্কটের নিয়মাবলী কি, তখন লিখবেন উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত নির্দেশ স্কট দল মোতায়েন হবে। উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশে স্কট পার্টি মোতায়েন করা হবে। নাম্বার 2, পরীক্ষা দলের মানে স্কটের জনবল পুলিশ সুপার নির্ধারণ করে দেবেন। স্কটের জনবল পুলিশ, স্কট বলতেছে আপনি আপনার ভাষায় ওইটা লিখে নিন, ওটা আমার উচ্চারণ না। স্কট দলের জনবল পুলিশ সুপার নির্ধারণ করবেন। নাম্বার 3, 24 যদি সাধারণ স্কট হয় 48 ঘন্টা, যদি এখতিয়ারের সীমানার বাইরে হয় তাহলে 72 ঘন্টা পূর্বেই পুলিশ সুপারের নিকট অভিযানপত্র প্রেরণ করা লাগবে। যদি 72 ঘন্টার পূর্বে হয় তাহলে কি পুলিশ সুপারের নিকট এই অভিযানপত্র প্রেরণ করবেন। 4 নম্বর, স্কট মোতায়েন করার কোনো অসুবিধা দেখা দিলে, স্কটে কোনো অসুবিধা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের টেলিফোনের মাধ্যমে জানাবেন। স্কটের যদি কোনো অনিয়ম মানে অসুবিধা হয়, তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে অবহিত করবেন। এরপরে 5ম, রেলওয়ে এবং অভ্যন্তরীণ রেলওয়ে বা নৌপথে সংক্ষিপ্ত রেলওয়ে এবং নৌপথে যাতায়াত করবে স্কট এবং সংক্ষিপ্ত পথ অবলম্বন করবে। রেলওয়ে স্কটগুলো রেলওয়ে এবং নৌপথে ব্যবহার করবেন এবং সংক্ষিপ্ত পথ ব্যবহার করবেন। 6 নম্বর, বড় দল রেল, যদি স্কটে বড় দল হয় পূর্বে রেল স্টেশন, স্টিমার এবং বাসে যথেষ্ট জায়গা রাখবেন। যদি স্কটে বেশি সংখ্যক লোক হয় পূর্বেই রেল, স্টিমার এবং বাসে যথেষ্ট জায়গা রাখবেন। এরপরে কি বলছে, বন্দি এবং মূল্যবান সম্পত্তি একই সাথে স্কট করা যাবে না। বন্দি এবং মূল্যবান সম্পত্তি একই সাথে স্কট করা যাবে না। 10ম, রেল, স্টিমার এবং নৌপথে যদি আপনার স্কট চলে অবশ্যই রাত্রে যাবেন না। নৌ এবং স্টিমার বা নৌকায় স্টিমার রেলে রাত্রি আপনি স্কট দল নিয়ে যাবেন না। এতটুকু সাত। এইটুক লেখলে খায় কিনা আপনার আছে 20-25টির উপরে, এই 5, 10টা, 9টা, 7টা লিখবেন নাম্বারের ধরন বুঝে। এরপরে 702 হলে স্কটের পদ্ধতি কিরকম, এটা আমার কাছে সুবিধাজনক তখন মনে না, আমি তখন বুঝি নাই। আমি যেটুকু বুঝছি ওইটুকু আপনাদের সাথে। এখানে যে বেতন ভাতা টিএবিল মাঝে মাঝে মনে হয়, কিন্তু আমি দেখলাম যদি পদ্ধতির কথাই বলে, স্কটের পদ্ধতি, পরীক্ষা দলের পদ্ধতি কিরকম খেয়াল করেন। 702-এর দৈনিক ভাতা এবং পথ খরচের পরিমাণ পুলিশ সুপারের নিকট উপস্থাপন করবেন। তাহলে এই স্কটের পদ্ধতি কি, দৈনন্দিন ভাতা এবং পথের খরচের পরিমাণ পুলিশ সুপারের নিকট উপস্থাপন করবেন। আপনার কীরকম খরচ হবে, কি টাকা লাগবে, এটা পুলিশ সুপারের নিকট উপস্থাপন করতে বলছে। আমি কিন্তু সংক্ষিপ্ত করে নিছি, এখানে 5-7 লাইন আছে, এর শিরোনাম তৈরি করে নিছি। ভালো লাগলে নেবেন, না লাগলে আপনারা এখান থেকে দেখবেন। এই বিষয়টা আমার পড়াই ছিল না বা আমাদের প্রয়োজনে এটা পড়া লাগে না। আমরা এমসিকিউ এখান থেকে আমরা খুঁজি নেই, মানে আমার স্যারেরা খুঁজেছিল না, যার কারণে এটা আমার কাছে একেবারেই আনইজি লাগে। এরপরে 2 নম্বরে লিখবেন স্কট দলের অধিনায়ক নির্ধারিত সময়ের আধা ঘন্টা পূর্বেই স্কট কর্তৃপক্ষের নিকট পরীক্ষিত দল সহ অধিনায়ককে উপস্থাপন হবার জন্য নির্দেশ দেবেন। তাহলে স্কট দলের অধিনায়ক সাধারণত এএসআই এবং হেড কনস্টেবল হয়, দেখলাম।
নির্ধারিত সময়ের আধা ঘন্টা পূর্বেই স্কট কর্তৃপক্ষের নিকট পরীক্ষিত দল সম্পর্কে অধিনায়কের উপস্থাপনা বা নির্দেশ দেবেন। যেটা আমরা ডিউটি করি ওই রকম নিয়ম, আধা ঘন্টা পূর্বে হাজির করায়। 3 নম্বর বলেছে সশস্ত্র পুলিশ ইন্সপেক্টর অগ্রিম অর্থ পরীক্ষক দলের মানে সশস্ত্র পুলিশ পরিদর্শক স্কট দলের অধিনায়কের নিকট হস্তান্তর করবেন এবং পরিশোধের চেক তার প্রাপ্তি স্বাক্ষর করবেন। চেক যদি তাই তার নিজের স্বাক্ষর করে দেবেন। তাহলে সশস্ত্র পুলিশ ইন্সপেক্টর অগ্রিম অর্থ পরীক্ষা মানে স্কট দলের অধিনায়কের নিকট হস্তান্তর করবেন। তাহলে সশস্ত্র পুলিশ দল স্কট দলের নিকট নগদ অর্থ দেবেন অথবা চেক প্রাপ্তি স্বাক্ষর করে দেবেন, এতটুকুই। 4 নম্বর বলছে কি বন্দী এবং মূল্যবান সম্পত্তি ইত্যাদি পরিবহন একই নৌকা বা একই যানবাহনে ব্যবহার করা হয় বা পরীক্ষা দল যদি তা ব্যবহার করে তবে পুলিশ সুপার বিভাগ ন্যায্য অনুপস্থিত হারে তা ভাড়া প্রদান করবেন। তাহলে সংক্ষেপে বলি, 4 নম্বর বন্দী এবং মূল্যবান সম্পত্তি ইত্যাদি বহন একই নৌকায় যদি হয় তাহলে তাদের ভাড়ার হিসাবটা বলছে আলাদা আলাদা বহন করবেন। বন্দী এবং মূল্যবান সম্পত্তি যদি একই যদি নৌকায় বহন করা হয় এদের ভাড়া আলাদা আলাদা দেবে। এরপরে 5ম, পুলিশ অফিসার যদি সড়ক পথে স্টিমার যোগে বা রেল পথে প্রয়োজন হয় খরচের ভাতা বিধি দ্বারা গ্রহণ করবেন। এই যে পুলিশ অফিসার সড়ক পথে যান, স্টিমারে যান এবং রেলে যান, এর খরচের প্রয়োজন হয় খরচের অগ্রিম প্রদান করা যেতে পারে অথবা ভ্রমণ ভাতা বিধি অনুযায়ী গ্রহণযোগ্য হবে। বিধি মানে যে আমাদের যে রিকল মানে কি রিমান্ড কিছু গাড়ি যখন নিয়ে যাওয়া হয় এইটাতে কিন্তু গাড়ি যদি রেল স্টিমার ঘাট পার করা হয় তাহলে কি করে ওই ওয়ারেন্ট গাড়িতে কিন্তু ওয়ারেন্ট থাকে, ওই দ্বারা মানে বিধি অনুযায়ী গ্রহণযোগ্য হবে। ওই বিধি যে আইন আছে ওই আইনে চলবে। 6 নম্বর বলছে বন্দীদের ম্যাজিস্ট্রেট আদালতে পরিবহনের ব্যয় পরিশোধের জন্য বিধি দ্বারা নির্ধারণ করা হবে। বন্দীদের ম্যাজিস্ট্রেটের আদালতে পরিবহনের ব্যয় বন্দীদের যিনি যাচ্ছেন এর যে ব্যয় এই ম্যাজিস্ট্রেট আদালতে পরিবহনের ব্যয় যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে অনুসরণ করবে। এইলো 702 স্কটের পদ্ধতি। এবং এখন পর্ব 703 বলছে কি ব্যাপক আলোচনা। সংক্ষেপে বলি, আজকের আলোচনার মধ্যে দিয়ে আমাদের পড়া শেষ হবে পুলিশ প্রবিধান 1943-এর। তাহলে এই স্কটের নিয়মাবলী এই 703-এর স্কটে কিন্তু অনেক কথা আছে। আসামি আপনাকে মারতে যাবে, আসামি পালাবে, আসামি মারা যাবে, আসামি অসুস্থ হবে, এইখানে আপনারা রিডিং পড়বেন। যদি প্রশ্ন আসে তখন তাৎক্ষণিক আপনি ওই মারা যাওয়া, আঘাত করা বা পলায় যাওয়া এই যে কোনটায় কি করবেন ওই সিম্পল লেখা থাকে ওইটা দেখে লিখবেন, কারণ আপনার পুস্তক সহ এত ব্যাপক জিনিসকে মুখস্থ করা যায় না। এখন 703 স্কটের নিয়মাবলী পরিরক্ষিক অধিনায়কের কর্তব্য সমূহ মানে স্কটের কমান্ডারের দায়িত্ব কর্তব্য কি সেইগুলো খেয়াল করেন। 703 হচ্ছে এই অধিনায়ক কি করবেন, হাত করা পায়ের বেরি লন্ঠন সংগ্রহের জন্য রিজার্ভ অফিসে লন্ঠন সংগ্রহ করবেন। রিজার্ভ অফিস ডিস্ট্রিক্ট যেখানে যায় আগে মানে রিজার্ভ অফিস দিত, রিজার্ভ মানে সংরক্ষিত অফিস। তাহলে কি নেবে অধিনায়ক, হাত করা পায়ের বেরি লন্ঠন মানে চেরাক জাতীয় বা যেটার আলো দেয় ওইগুলো সংগ্রহের জন্য রিজার্ভ অফিসের নিকট হাজির হবেন। তাহলে কি করবেন, অধিনায়ক হাত করা পায়ের বেরি লন্ঠন নেবেন। 703-1 কয়ের একটা লেখার দরকার নাই। 2 নম্বর, এই স্কট যখন চলমান থাকবে অধিনায়কের সঙ্গে একই বগিতে ভ্রমণ করবেন। অধিনায়কের সঙ্গে সবাই একই বগিতে, রেলে যদি যাত্রা করেন অধিনায়কের সঙ্গে সবাই একই বগিতে ভ্রমণ করবেন, একই বগিতে সবাই ভ্রমণ করতে হবে। নাম্বার 3, ভ্রমণের পদ্ধতি সম্পর্কে লিখিত নির্দেশ না পাওয়া পর্যন্ত স্কট অধিনায়ক যাত্রা শুরু করবেন না। তাহলে কি বলছে, এই যে স্কট চলবে ভ্রমণ দলের মানে স্কট দলের অধিনায়ক লিখিত নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি স্কটের যাত্রা শুরু করবেন না। লিখিত নির্দেশ ছাড়া স্কট নিয়ে অধিনায়ক যাবেন না।
3 নম্বর বলছে স্কট পরিরক্ষাধীন ব্যক্তি বা জিনিসপত্র পরিরক্ষাধীন স্কট মানে আপনি আমি যে স্কটটা নিয়ে যাচ্ছি ওই পরিরক্ষাধীন ব্যক্তি হোক বা জিনিসপত্র, আমরা পরীক্ষার প্রশ্নপত্র নিতে পারি, স্কটে কোনো ব্যক্তি নিতে পারি। যদি ব্যক্তি হয় যদি জিনিসপত্র হয় তাহলে কাছাকাছি রাখবেন, এই স্কট অধিনায়ক তার আশেপাশেই ওই জিনিসগুলো রাখবেন। ব্যক্তি হলে পাশাপাশি রাখবেন, যদি মূল্যবান মালামাল হয় তাহলে সেটা পাশাপাশি রাখবেন, এতটুকু রাখবেন, অনেক কিছু রাখতে হয় না। 4 নম্বর বলছে গাড়ির বন্দি বা চালকের সঙ্গে বাইরের লোকদের সঙ্গে কোনো যোগাযোগের অনুমতি দিবেন না। আপনি যে গাড়িতে যাবেন এই বন্দিকে নিয়ে, অধিনায়ক এই যে বন্দিকে নিয়ে আপনি যে গাড়িতে যাবেন তাহলে গাড়ির বন্দি এবং চালকের সঙ্গে বাইরে লোকের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া যাবে না। এই যে গাড়িতে নেব গাড়ির চালক হোক আর বাইরের লোক হোক এই বন্দিকে কারোর সাথে যোগাযোগের অনুমতি দেওয়া যাবে না, যোগাযোগের অনুমতি দেওয়া যাবে না। এবার বর্গীয় নাম্বার সিল্ক কি লাগছে, সিল্ক চিকন দড়ি তার উরু চুরি উখা চুরি এগুলো তেমন না। এরপরে আসেন এরপরে এর আগে পড়েন রেল যোগে ভ্রমণে যদি পরিরক্ষী দলের কোনো সদস্য রেল যোগে ভ্রমণ করে পরিরক্ষীর কোনো সদস্য যদি হেফাজত থাকা কোনো বন্দির এমন কোনো রোগে আক্রান্ত হয় তাহলে কি বলছে, আপনি যাকে নিয়ে যাচ্ছেন পরিরক্ষী দলের কোনো সদস্য যদি রোগে আক্রান্ত হয় অবিলম্বে বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করবেন, অবিলম্বে বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করবেন। এবং 3 নম্বর টয়ের 2 বলছে কি নো সড়ক পথে ভ্রমণের ক্ষেত্রে নো সড়ক পথে বন্দির মূল্যবান সম্পত্তি বন্দি বা মূল্যবান সম্পত্তি কোনো কুলি এমনভাবে মারাত্মক অসুস্থ হয়, কোনো কুলি এমন মারাত্মক অসুস্থ হয় পরবর্তী যদি মারাত্মক অসুস্থ হয় সে ভ্রমণের অযোগ্য হয়ে পড়ে তখন তাকে পার্শ্ববর্তী থানায় রেখে যেতে হবে। এই যে পরীক্ষা দলের যে সদস্য নৌপথে বা সড়ক পথে ভ্রমণের সময় বন্দি বা মূল্যবান সম্পত্তি পরীক্ষার সাথে সংযুক্ত কোনো কুলি মানে আমরা যে স্কট নিয়ে যাই আমাদের কোনো সদস্য বা কুলি যারা এদের মালামাল উঠাবে বা নামাবে এরা যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তখন কীভাবে মারাত্মক অসুস্থ হলে সে ভ্রমণ অযোগ্য হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী থানায় রেখে যাবেন এবং একজন বন্দীকে নিকটস্থ জেলা বা হাজত এতটুকু দরকার নেই। এরপরে 3 নম্বরে পড়বেন যদি অসুস্থ হয় অসুস্থর ক্ষেত্রে স্টিমার প্রাপ্ত এমন চিকিৎসা সুবিধা গ্রহণ করবেন। যদি এই ভ্রমণকালে কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে চিকিৎসা প্রদান গ্রহণ করবেন, ভারপ্রাপ্ত অফিসার মেডিকেল অফিসারের পরামর্শ মতো পরিচালিত হবে। এই অসুস্থ যদি হওয়া যায় স্কট চালানোর সময় তাহলে কি করবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা মেডিকেল ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিচালিত হবে। এরপরে 4 বলছে কি একই সঙ্গে যদি বাধা 2 জন বন্দী একজন অসুস্থ হয়ে পড়ে হ্যান্ডকাপের সাথে বাধা 2 জন বন্দীর একজন অসুস্থ হয়ে পড়লে তাকে তার সঙ্গীর নিকট হইতে আলাদা করবেন, তাকে তার সঙ্গীর নিকট থেকে আলাদা করবেন। এই সিম্পল, এগুলো হচ্ছে নিজের পড়া, এগুলো এখানে আমাদের বোঝার তেমন কিছু নাই, আপনি জানে রাখবেন এর ভিতরে এই জিনিসগুলো আছে, এখান থেকে আপনি রিডিং করে লিখতে পারবেন। তাছাড়া এত ব্যাপক পড়া এবার সংক্ষিপ্ত আলোচনা করাও বড় কষ্টকর। আমি এখানে এমসিকিউ পড়ানোর সময় এগুলো আর পড়বো, যখন আমরা এমসিকিউ করবো এই 107-3 ভিতরে অনেক এমসিকিউ, এই যে হাত করার বিষয়, অসুস্থ হলে কি করে, মেডিকেল বোর্ড কি করবে, পরীক্ষা দল যদি অসুস্থ হয়, আমাদের স্কটের সদস্য অসুস্থ হয়, এইগুলো তখন এমসিকিউ করা লাগে, ঠিক আছে। এরপরে 5ম বন্দির মৃত্যুর ক্ষেত্রে যদি বন্দি মৃত্যু হয় বন্দির মৃত্যুর ক্ষেত্রে পরিরক্ষী দলের অধিনায়ক বন্দির মৃত্যুর ক্ষেত্রে স্কটের অধীনে বিষয়টি নিকটস্থ থানাকে অবহিত করবেন। বন্দি যদি মারা যায় নিকটস্থ থানাকে অবহিত করবেন এবং মৃত্যু হয়েছে সেখানে চৌকিদার অথবা এগুলো আপনারা পড়ে নেন, জানবেন মৃত্যু, বাকিরা যদি আসে বুঝে শুনে আপনি লিখে দেবেন ওইটাই। এবং যদি খুন করার উদ্যোগ গ্রহণ করে বন্দি যদি খুন করার উদ্যোগ গ্রহণ করে ঠয়েরা এইখানে শিরোনামগুলো দাগ দিয়ে রাখবেন, সেই শিরোনাম দাগ দিয়ে খুন করার উদ্দেশ্যে কোনো বন্দি যদি আক্রমণ করে তখন আপনি কি করবেন এই বিষয় সম্পর্কে এই ঠয়ের 1 লিখবেন। যদি
আত্মরক্ষার্থে গুলি বর্ষণ করার বাধ্য হয়। এই যে বন্দী আপনি নিয়ে যাচ্ছেন, আপনার খুন করার উদ্যোগ নিয়েছে, আপনি গুলি করে বসছেন, এই গুলি করার বিষয়টা এখানে 2-2.5 লাইন আছে, এই 2.5 লাইন 2 লাইন বুঝে তখন লিখে দেবেন, এগুলো ইস্যু নাই। তারপরে আসছে কি বলছে, তারা সাথেই থাকেন, যেমন এরকমই এই স্কটের সাথে 703-এর স্কটের ওই গুরুত্বপূর্ণ এই গুলি করা, মারা যাওয়া, অসুস্থ হয়ে পড়া, কুলি অসুস্থ হয়ে পড়া, এই শিরোনামগুলো খুব খেয়াল করে রাখবেন। আর স্কট চলার সময় কি নিয়মাবলী, ওই প্রথম দিকের 7, 8, 10টার যে শিরোনামগুলো বললাম ওইগুলো তুলে দেবেন। এই এতখানি তুলে দিয়ে যদি 1 লাইন করে দেন তাহলেও দেখবেন 2 পাতার উপরে চলে গেছে, অতখানি তোলা লাগে না। আপনি মূলে থাকতে পারে হবে, মূল কথাগুলো তুলে দেবেন, ছোট ছোট করে লেখা। এবং আমাদের যে প্যাটার্নে লেখা, এই প্যাটার্নে যদি আপনি লিখতে পারেন, ফেল করলে দায়ভার আমার, আর যদি প্যাটার্নের বাইরে লিখে আসেন এ দায়ভার আপনার। ঠিক আছে, এরপরে চলে যাবো হচ্ছে আমরা 721 বলছে এই বন্দিরা কতটুক মালামাল বহন করতে পারবে, বন্দিরা কতটুক মালামাল বহন করতে পারবে, এই 721 এই বিষয় সম্পর্কে আলোচনা করছে। ও না, 715 তো আপনারা বললেন না, এই বন্দীদের হাত করা বা পায়ের বেরি, 715 বন্দীদের হাত করা এবং পায়ের বেরি, 715, 728, দেখছেন দুটি আমার ছুটিয়ে গেছে। 715 বন্দীদের হাত করা এবং পায়ের বেরির ব্যবহার, খালি 1 খ, এই দণ্ডপ্রাপ্ত বন্দীরা কয় শ্রেণীর হবে, ক, খ, গ শ্রেণীর হবে। এই দণ্ডপ্রাপ্ত বন্দীরা 3 শ্রেণীতে হবে। যদি আপনার আসে বন্দীদের কত ভাগে ভাগ করা যায়, বন্দীরা 3 ভাগে ভাগ করা যায়, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণীতে ভাগ করা যায়। এই ভাগ আবার কয়ভাবে করবেন, সৎ চরিত্র এবং সামাজিক মর্যাদা ও শিক্ষিত, অভ্যাসগতভাবে নয় এমন কয় ধরনের বন্দীকে ক এবং খ শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে। তাহলে কি বলছে, এই যে আমাদের এমসিকিউ গুলো লাগে, অসৎ চরিত্র, সামাজিক মর্যাদা, সৎ চরিত্র ভালো মানুষ এবং সামাজিক মর্যাদা আছে, শিক্ষিত লোক এবং অভ্যাসগতভাবে কোনো অপরাধ বন্দী নয় এমনদের বন্দী ক এবং খ শ্রেণীতে বিভক্ত করা হয়। যে সকল বন্দী ক এবং খ শ্রেণীতে ভুক্ত হয়নি তারা গ শ্রেণীতে, মানে ক খ যারা পায় নাই অটোমেটিক তারা গ শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে। ক এবং খ শ্রেণীর বন্দীর হাত করা পরানো, মাজায় দড়ি বা রশি বাঁধা যাবে না, আপনারা রশি বাঁধবেন না। সম্মানী ব্যক্তি সকল বন্দীর সহিত উঠানামা এবং পরানো। যদি এই বন্দীদের ক এবং খ শ্রেণীর বন্দীদের আপনারা হাত করা বা পায়ে মাজায় রশি বাঁধাবেন না। কখন বাঁধবেন, যদি এই বন্দীরা দড়ি দ্বারা বাঁধা না যায় এবং এই বন্দীরা যদি সহিংস না হয়ে ওঠে, বন্দীরা সহিংসিত না হয়ে ওঠে, উচ্ছৃঙ্খল আচরণ না করে, পালানোর চেষ্টা না করে, সেই ক্ষেত্রে এই ক এবং খ শ্রেণীর বন্দীকে হ্যান্ডকাপ এবং মাজায় রশি বাঁধবেন না। এই ক এবং খ শ্রেণীর বন্দীরা কারা, সৎ চরিত্রের লোক, সামাজিক মর্যাদা আছে, শিক্ষিত, এরা পালাবে না, এরা হিংস্র আচরণ করবে না। আর যারা গ শ্রেণীর, ওরা পালাতে পারে, আপনার সাথে আমার সাথে হিংস্র আচরণ করতে পারে, ওদের আপনি হ্যান্ডকাপ বা যদি যে ডান্ডা বেরিয়ে আছে পরিধান করাবেন। হাত করা পরানো হবে, তখন সব সময় তাদেরকে জোড়ায় হাত করা লাগাবেন। এই যে গ শ্রেণীর বন্ধুদের হাত করা পরাবেন, তাদেরকে জোড়ায় হাত করা পরাবেন। ওই গ শ্রেণীর বন্দীকে একলা পরাবেন না, জোড়ায় হাত করা পরাবেন। এবং লোহার পায়ের বেরি ব্যবহার করা হয়। এই কি করা হয়, যদি নিরাপত্তার জন্য, আপনার যদি মনে করেন আপনি যে আসামিকে নিয়ে যাবেন এর দায়ভার আপনার, ওই আসামি কিভাবে নেবেন আপনার নিরাপত্তার জন্য। যদি আপনি নিরাপত্তার জন্য, সতর্ক ব্যবস্থার জন্য, যাত্রা পথে বিরতির সময় গ্রহণ করতে হবে, তাই আপনি পায়ে লোহার বেরি ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার আমার সুবিধার জন্য, নিরাপত্তার জন্য, সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাত্রা বিরতি করার জন্য এই পায়ের বেরি ব্যবহার করতে পারবেন।
পায়ের বেরি ব্যবহার করার সময় চামড়া রশি অবশ্যই ব্যবহার করবেন, যাতে ওই লোহার বেরির ঘষায় ওই পায়ের চামড়া ছুলে না যায়, ওই পায়ের চামড়া ছুলে নেওয়া যায়। দেখেন, অনেক কথা আমি সংক্ষিপ্ত করে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা এগুলো দাগ দিয়ে রাখবেন এবং এই সংক্ষিপ্ত আকারে লিখবেন। পরীক্ষা দলে কখন পায়ের বেরি পরাবেন? পায়ের বেরি তখন পরাবেন যখন নিরাপত্তা একান্তই দরকার হয় এবং সতর্কতার কারণে করবেন, এবং যাত্রা বিরতি মাঝখানে করা লাগতে পারে, তাই আপনারা লোহার পায়ের বেরি ব্যবহার করবেন। লোহার পায়ের বেরি আপনি ব্যবহার করব, এতটুকু পায়ের বেরি করবেন। পায়ের বেরি এই সব কারণেই করা হয়। আর হাত করার ব্যবহার তো শুনলেন, 330 হাত করা ব্যবহার, ওখানেও কিছু ব্রিফ আছে। এইখানে দেখেন ব্যাপক আলোচনা করছে কোন শ্রেণীর বন্দির আপনি হাত করা পড়াবেন, কোন শ্রেণী বন্দির পড়াবেন না। যদি প্রশ্ন আছে ক এবং খ শ্রেণীর বন্দীকে কখন হাত করা পরানো যাবে, ক এবং খ শ্রেণীর বন্দীকে কখন হাত করা পরানো যাবে না, ওরা সম্মানিত শিক্ষিত, ওদের হাত করা পরাবেন না, ও পালাবে না, ও হলো কি পালাবে না, আর কি আছে, ও হচ্ছে যে হিংস্র প্রকৃতির যদি না হয় তাহলে ওর হাত করা পরাবেন না। আর কখন খ শ্রেণীর হাত করা পরাবেন? ও যখন পালাবে বা ও হিংস্র প্রকৃতির আচরণ করে তখন পড়াবেন। একই কথা যদি বুঝে পড়েন, 2-3 প্রকার যেভাবে আসুক আপনি উত্তর দিতে পারবেন। এখন ডান্ডা বেরি কখন পড়াবেন, কখন পড়াবেন না? ডান্ডা বেরি পড়াবেন আপনার নিরাপত্তা, আপনি দায়িত্বে, আমি দায়িত্বে, কিভাবে ওকে নেব সেটা আপনার দায়িত্ব। সুপ্রিম পাওয়ার, নির্বাহী ক্ষমতা, মনে রাখবেন না, নির্বাহী ক্ষমতা অনেক বড় বড় অফিসার, প্রধানমন্ত্রী, বিভিন্ন অফিসার থাকে। হ্যাঁ, এই নির্বাহী ক্ষমতা যখন আপনি আসামি নিয়ে যাচ্ছেন, এরা নির্বাহী ক্ষমতা আপনার। আপনি হাত করা পড়াবেন না, ডান্ডা বেরি পড়াবেন, সেটা আপনার নিরাপত্তার জন্য, সতর্ক ব্যবস্থার জন্য, এবং যাত্রা বিরতি গ্রহণ করা লাগতে পারে, তাই পায়ে লোহার বেরি পড়াবেন। এই লোহার বেরি যখন পড়াবেন অবশ্যই চামড়ার রশি অবশ্যই ব্যবহার করবেন, যাতে ওই পায়ের চামড়া তার কাছ থেকে ছুলে না যায়। নাম্বার 715 খ, 715 খ, এই অপসরণের পায়ের জন্য লাগবে না। 700 পড়ি, হাত করার চাবি পরীক্ষা দলের অধিনায়কের নিকট সংরক্ষণ রাখবেন। এই যে হাত করার আপনি চাবি পড়ালেন, এই চাবি কিন্তু খুব সেন্সিটিভ, এই চাবিটা অধিনায়কের কাছে থাকবে। হাত করার চাবি অধিনায়কের কাছে থাকবে। এতটুকু 715 কিন্তু মূল্যবানের ধারা, আপনারা পড়েন। এবারে পড়বে 728, সূচি বলার সময় এ দুটো কাটিয়ে গেছে। 728 হলো সালামি এবং শ্রদ্ধা। সালামি এবং শ্রদ্ধা এটা আমাদের যদিও জীবনে মনে আসছে কিনা আমার জানা নাই, কিন্তু আমাদের এই লাইন দিয়ে বারবার আছে। আপনি কেমন ধারা জানেন, পিআরবি জানেন, ফট করে এগুলো সালামি। আপনি যদি এটা ধরে বসেন ভিতর থেকে পড়ার পরে যে আপনি এই দেখুন, মানুষকে ঠকানো যায়, ছোট করা যায়। যে আমি আপনার সামনে ব্রিফ করতেছি, আপনি যদি 1290 এটা ধরে বসেন যে আমরা জীবনে পড়িনি, আমি তো বললাম 701 আর 2 জীবনে পড়িনি, কিন্তু আপনাদের জন্য দেখছি কতটুকু ভালো মন্দ আছে আপনারা জানেন। ঠিক আছে, এটা কিন্তু গর্বের বিষয় না যে একজনকে ঠকানো, এর ধরলাম তুই পারো না, একজন কিন্তু সব জান তার শমশের না। ঠিক আছে, এটা আপনার আমার পরীক্ষা, আমরা যতটুকু জানি এখানে বসে আইন পড়ি এবং ডিসকাস দল, আমার ইউটিউবের নাম আইন পড়ি এবং ডিসকাস দল, ওখানে আমরা আইন পড়ার জন্য আসছি এখানে এবং আলোচনা করার জন্য। আপনি যেটা জানেন সেটা আমারে জানাবেন, আমি যেটা জানি আমি আপনাকে সেটা জানানোর চেষ্টা করি। এরপরে স্যারেরা আসেন, এই সালামি এবং শ্রদ্ধা এগুলো আপনারা নিজের ভাষায় দেখে নিন। এটা আমি দেখছি লাইনে প্রায় সময় স্যারেরা মাঝে মাঝে এগুলো নিয়ে আলোচনা করে। এরপরে 857, 880, 857, 880 এটা পড়ার তেমন কিছু নাই। এই পুলিশ আইনের 7 এবং 29-এর সাথে মনে রাখবেন, এই শাস্তির সাথে লেখাপড়া লিখে দেবেন। 909 আছে কি, 909 আছে কমান্ড সার্টিফিকেট। 163, 951 আছে এই যে আমরা যে ডিউটি করি, পোশাক পরিহিত অবস্থা ডিউটি করব, এইটাই হচ্ছে আমাদের ওই পিআরবিতে বলা আছে 951। স্যারেরা দাগ দেবেন। ওই যে ইসের সময়, তল্লাশির আগে পরের সময়, তখন একটা কলামে আপনি লিখতে পারবেন পোশাক পরিহিত হতে হবে, গ্রেপ্তারের সময় পোশাক পরিহিত হতে হবে। এই যে কথাগুলো আপনি লিখবেন, তখন 901 যদি ব্যবহার করেন
তখন আপনার খাতা অন্যান্য লোকের খাতার থেকে অনেকখানি এগিয়ে এবং ভালো নাম্বার পাবেন, খাতার আর মান শান বেড়ে যায়। এই যে আপনারা যখন দ্বিতীয় প্রশ্নটা আমাদের প্যাটার্নের যে লেখা, প্যাটার্নের প্রথম ধাপ 2 লাইন, দ্বিতীয় ধাপ আপনি যা লেখেন লেখেন, তৃতীয় প্যারায় যা যখন লিখতেছেন তখন অনেক সময় কিন্তু ওই ছোট ছোট লাইনই লিখতে বলি, ওই ছোট লাইনে যদি সামনে কোনো ধারা পড়ে যায়, আমি আপনি যাই লিখবো মনে রাখবেন সব এই ধারার থেকে আইনের থেকে লেখি, সেটা ধারা হোক আর বিধি হোক, টাচ করে সামনে ওই লাইনের সাথে লিখে দেবেন, এতে অনেক সুন্দর হয়। আবার যদি নিচে লিখতে চান, নিচে আপনার মনে নাও থাকতে পারে, নিচে যতগুলো মনে নাই দুটো ছুটে গেছে, যদি সামনে পারেন সোজাসুজি লিখবেন, আর যদি নাই মনে চায় তাহলে যে নিচে যে লেখার বিধান ওইভাবে লিখবেন। এবং নোট লেখার সময় আন্ডারলাইন করবেন, আপনি প্রশ্নের যেটা উত্তর করবেন ওই যে সারাংশ তৈরি করে নেন, হেডলাইন তৈরি করে নেন, হেডলাইন লিখে যেভাবে আপনারা পয়েন্ট আউট করতেছেন খেয়াল করে দেখবেন আপনার প্রশ্নের সিংহভাগ সমাধান ওর মধ্যেই নিহিত, ওর মধ্যেই নিহিত যে আপনি বুঝে ফেলাইছেন এবং দ্বারা চোখে পরিষ্কার দেখা যায়। আমাদের এই গ্রুপের 6 জন লোকের খাতা 50-এর কাছাকাছি অবস্থান করতেছেন প্যাটার্নে এবং অনেকেই অতিক্রমী করছেন। তাহলে দেখেন লেখেন আপনি, আমি আপনাদের পার্সেন্টেজ বলি যে আপনারা কি হারে কি সৌন্দর্য প্রদর্শন করতেছেন এবং নিজেরাও বুঝতে পারতেছেন যে আসলেই পূর্বে যেদিন প্রথম খাতা জমা দিয়েছিলেন তার থেকে যে কত ডেভেলপ, এটা আপনি নিজেই যাচাই করবেন। তাই বলছি প্রথম পাতা ছেড়বেন না। এরপরে পড়া হচ্ছে 1012 সি, 1012 সি হলো অস্ত্র আইনের 1-এর খ, পুলিশ প্রবিধানের 88। আসসালামু আলাইকুম।